নমস্কার। সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে আছে। আপনারা কমবেশি প্রত্যেকে এই বিষয়টায় অবগত। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েল যে হামলা করেছিল সেটা এখনো চলছে এবং ঠিক কতদিন দীর্ঘমেয়াদী হবে সেটা বোঝা যাচ্ছে না। একটা বিষয় খুব বাস্তব যে এখন আমরা যে টেকনোলজির দিকে এগিয়ে চলেছি, মানুষের পরিবর্তে রোবট কাজ করবে, এআই কাজ করবে, এআই মানুষকে কন্ট্রোল করবে। এই সমস্ত বিষয় আমরা প্রতিনিয়ত নিউজের মারফত শুনি। এছাড়াও প্রত্যেকটা দেশই যে জায়গায় ঠিক আজ থেকে ২০ বছর আগে ছিল, কমবেশি সকলেই সকল দেশকে ডেভেলপড করার চেষ্টায় আছে। একদিকে চায়না, ইন্ডিয়া এই সমস্ত দেশগুলো। কিন্তু পাশাপাশি অদ্ভুতভাবে হয়তো মানুষও রোবটিক হয়ে উঠছে। তাই একটার পর একটা যুদ্ধের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম ভেনেজুয়েলা নিয়ে কি হয়েছিল এবং সেই নিয়েও আমি বেশ কিছু কথা বলেছিলাম এবং এক অর্থে আমেরিকার এই আগ্রাসনকে তীব্র বিরোধিতাই করেছিলাম। আবারও একই রকম একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ইরানের ক্ষেত্রে। তবে ইরানের কি বিষয়, কেন এইরকম হলো, বা ইসলামিক রেভলিউশন আসার পর থেকে ইরানের এই যে অবস্থা, এই বিষয়টা নিয়ে আগে কথা বলেছিলাম যে কেন এইগুলো হয়েছিল, বা আয়াতুল্লাহ আলী খামেনির যে বিষয়, আহ, এই যে সুপ্রিম লিডার হয়ে ওঠা এবং তার সেই একজন ধর্মগুরু হয়ে ওঠা এবং তার পরবর্তীতে ইরানের যে সমস্ত নারী স্বাধীনতা থেকে শুরু করে শিক্ষার দিক থেকে শুরু করে সেগুলো অবশ্যই অনেকটা অবনতি ঘটেছিল। এ নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, এ নিয়ে আগে আলোচনা করেছি এবং আপনারা সকলেই কম বেশি সে বিষয়টা জানবেন। আজকে বেসিক্যালি কয়েকটা বিষয় এই রিলেটেড কিছু কথা বলবো। যেমন এটা আমরা সকলেই জানি যে ইরান একটা সময় তো স্বাভাবিক খুব আধুনিক একটি দেশ ছিল এবং তার পরবর্তীতে ইসলামিক রেভলিউশন আসার পরে যেটা হয়েছিল, যেটা হয়েছে, তার জন্য হয়তো এখন ইরানের একাংশ খামেনির মৃত্যুতে খুব উল্লাস আনন্দ করছেন, আবার একাংশর সেই জায়গাটি হয়তোবা নেই। কিন্তু একটা বিষয় যেটা আমরা জানবো যে এর পাশাপাশি অর্থাৎ কেন ইরানে হামলা হলো, এতদিন তো প্রক্সি ওয়ার চলছিলই এবং ইরান হামাসকে বা হচ্ছে হিজবুল্লাহকে এই যে অস্ত্র গোপনে গোপনে সমর্থন করা বা গোপনে গোপনে ক্ষেপণাস্ত্র দেওয়া, এগুলো প্রত্যেকেই আমরা জানি। এবং ইসরায়েলের জন্য ইরান খুবই হুমকির একটা, সব সময়ই এটা। পাশাপাশি আমেরিকার জন্য কেন, তার কারণ আমেরিকার যে পন্থা বা আমেরিকার যে চাপিয়ে দেওয়া মনোবৃত্তি, সেটা কখনোই ইরান অ্যাকসেপ্ট করেনি। ফলত যেমন ঠিক ভেনেজুয়েলা করেনি, সিরিয়া করেনি, বা ইরাকের সাথে যেমন হয়েছে ইরানের সাথে আজ হলো, এখন হলো, এখন আমরা সেটা সেই চিত্রটা দেখতে পেলাম। সুতরাং এই যে একের পর এক সিরিয়া, তারপর ইরাক, ভেনেজুয়েলা, ইরান পরপর পরপর যে হয়ে আসছে, এই প্রত্যেকটার কারণ কি, কেন এটা হচ্ছে, এবং ভারতবর্ষ তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের মনে প্রশ্ন আসে। হ্যাঁ, অবশ্যই আমরা পারমাণবিক শক্তি সম্পন্ন একটি দেশ, এটা অবশ্যই আমাদের খুব প্লাস পয়েন্ট। কিন্তু ইরানে আসলেই এই পারমাণবিক যে অস্ত্র যাতে ইরান তৈরি করতে না পারে, সমস্ত রকমভাবে প্রচেষ্টা চালিয়ে গেছে ইসরায়েল এবং ইসরায়েলকে সাহায্য করেছে আমেরিকা। তার যথার্থ কারণ আছে। কারণটা অবশ্যই যেটা আমেরিকার রাষ্ট্রপতি বলছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানে যদি হামলা না করতাম ইরান আমাদের ওপর হামলা করত। এটা ট্রাম্পকে তার নিজের যেটা আমরা বলতে পারি ক্লারিফাই করছে সে, যে কেন হামলা হয়েছে। বা যেমন ভেনেজুয়েলার ক্ষেত্রে একটা গালভরা কথা বলে দেওয়া হয়েছিল যে মাদক দ্রব্য পাচার অত্যাধিক মার্কিন যুক্তরাষ্ট্রে। তেমনি এক্ষেত্রেও যে ইরান হামলা করত এই কথাটি আমেরিকা বলছে এবং ইসরায়েল তো সবসময়তেই তার অস্তিত্ব নিয়ে সন্দিহান। সুতরাং ইসরায়েল ইরানের উপর আক্রমণ, এটা অন্যরকম ভাবে এতদিন চলছিল কিন্তু এবার সরাসরি হলো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের, আমরা ইরান থেকে খনিজ তেল সংগ্রহ করতাম বেশ অনেক অংশ, শতাংশ।
এবং ইসরায়েল থেকে আমরা স্বাভাবিকভাবেই সমস্ত ক্ষেপণাস্ত্র এবং টেকনোলজি আমদানি করি। সুতরাং এখন বিষয় হচ্ছে যে ভারতবর্ষের ঠিক কোন দিকে স্ট্যান্ড পয়েন্ট নেওয়া উচিত, এই নিয়ে একটা বড় সংখ্যক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যে যাকে যেমন ইচ্ছা করে জাজ করছে। কেন প্রধানমন্ত্রী কিছু বলেননি, কেন নরেন্দ্র মোদী কিছু কথা বলছেন না, ইত্যাদি। এবং বাস্তবিকভাবেই একটা বিষয় সত্য যে ইরানের যে পরবর্তী মানে যেটা পূর্বে যেরকম মানসিক যে দৃষ্টিভঙ্গি দেখা গিয়েছিল কোনো কোনো বিষয়ে পাকিস্তানকে সমর্থন বা ইত্যাদি আরো অনেক জটিল বিষয় যখন তৈরি হয়েছে, তখন ভারতবর্ষ ঠিক তার যে অবস্থান নিয়েছে আজও ঠিক সেই অবস্থানই নিচ্ছে। কেন বলছি কথাটা? কারণ ভারতবর্ষ তার নিজের যে টার্গেট সেটা সে ফুলফিল করার দিকে এগোচ্ছে। যেমন ভারত কানাডা চুক্তি সম্পন্ন হয়ে গেল এই ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই। ভারত কানাডা চুক্তি সম্পন্ন হয়ে গেল এবং সেটা কি? ইউরেনিয়াম চুক্তি, অর্থাৎ পারমাণবিক অস্ত্র সেই বিষয়ে চুক্তি সম্পন্ন হলো, যেটা প্রায় 10 বছরের চুক্তি রইল এবং পাশাপাশি টেকনোলজি, শিক্ষা এই খাতেও তারা বিনিয়োগ করবে। এই নিয়ে চুক্তি সম্পন্ন হলো এবং 2026-এর শেষের দিকে একটা ফ্রি ডিল সাইন করা হবে দুই দেশের পক্ষ থেকে। তাহলে কি, যদি আমরা দেখি যে সম্প্রতি এই যুদ্ধের সময়ই ভারত তার ঠিক যে স্ট্যান্ড পয়েন্ট নেয়ার হয়তোবা সে তার নিজের জায়গাতেই আছে। কেন কথাগুলো বলছি আর একটু ডিটেলে আলোচনা করলে ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে যদি এখন বর্তমান পরিস্থিতি দেখি, একদম সোজা কথা, বর্তমান পরিস্থিতি ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ। আর ইরান চুপ করে বসে তো নেই। ইরান যেটা করছে, যেটা যে সমস্ত ইউএস ঘাঁটিগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আছে, সেগুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ওখানে বিস্ফোরণ করছে। এবার বিষয় হচ্ছে যে অবশ্যই ইরানের এই যুদ্ধ তো সবসময় কখনোই রক্তপাত ছাড়া হয় না। মানে সেরকম যুদ্ধ তো বলা যায় নেই, রক্তপাত তো হবেই এবং হয়েওছে। ইরানে বহু শিশু মারা গিয়েছে, হয়তো আরো অনেক রক্তপাত ঘটবে। কিন্তু বিষয় হচ্ছে যে যত বেশি বিশ্ব অগ্রগতির দিকে এগিয়ে যায় তত এই যুদ্ধের সাক্ষী আগেও পৃথিবী থেকেছে, ইতিহাস থেকেছে, এখনো সেই যুদ্ধের সাক্ষী আমরা হচ্ছি। যাই হোক, তো এইবার বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতি এখন এটা। এবার ইরান সে কারণে সমস্ত আমেরিকান যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো আছে সেখানে, যেমন হচ্ছে যে সমস্ত আরব কান্ট্রিগুলো আছে, দুবাই, তারপর হচ্ছে যে ওইদিকে যেমন ইউএই, এই কাতার, এই সমস্ত যেগুলো আরব কান্ট্রি, সেখানে যেহেতু তারা আমেরিকার সাথে সম্পর্ক ভালো তাদের, এবং সেই সামরিক ঘাঁটিগুলোকে আঘাত করছে। এবং এর মধ্যেই সাম্প্রতিক যেমন এরকম গতকালের একটি খবর শোনা যাচ্ছে যে আমেরিকার সাবমেরিন আবার ইরানের যে নৌবাহিনী সেই নৌবাহিনীও ধ্বংস করেছে। সুতরাং ভয়ঙ্কর এখন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে, তার ড্রোন, তার ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে করে ইসরায়েলের সমস্ত বা আমেরিকার সমস্ত ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করছে। একটার পর একটা চলছে এরকম। সুতরাং এই যে যুদ্ধ, এই যে তিনটি দেশ এখন যুদ্ধে নেমেছে, আলাদা আলাদা তারা নাম দিয়েছে। অপারেশন এপিক ফিউরি যেটা নাম দিয়েছে ইউএসএ, তারপরে রোরিং লায়ন, অপারেশন রোরিং লায়ন যেটা ইসরায়েল দিয়েছে, এবং পাল্টা আক্রমণ করার পরবর্তীতে যে যুদ্ধের নাম ঘোষণা করা হয়েছে ইরান থেকে সেটা হচ্ছে যে অপারেশন ট্রু প্রমিস 4। তাহলে এই তিন দেশ এখন যুদ্ধে রত। তারপরে তাহলে ক্ষমতার ভারসাম্য বদল, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যে যুদ্ধের তো কোনো কারণ থাকে, এমনি এমনি তো যুদ্ধ হবে না। এক নাম্বার, অবশ্যই ইরান পারমাণবিক শক্তিশালী হোক, শক্তির অধিকারী হোক সেই দেশ, এটা আমেরিকাও চায় না, ইসরায়েলও চায় না, এক নাম্বার। দুই নাম্বার, ঠিক যেমনটা আমেরিকা অন্য দেশের সাথে করেছিল, রিসেন্ট ভেনেজুয়েলার সাথে করেছে, তেমনি খনিজ দ্রব্য, খনিজ তেল
ইরানের কাছে বহু। সেটা একটা বিষয়। ওই আবারও একই রকম ভাবে একটা পুতুল সরকার বসিয়ে দিয়ে ইরানের সমস্ত প্রাকৃতিক সম্পদ আত্মসাৎ করার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। এবং ইরান যেহেতু, পাশাপাশি আর একটা বিষয়, ইরান, ভেনেজুয়েলা এই সমস্ত দেশগুলোর বন্ধু দেশ, আমেরিকার শত্রু দেশ, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, এরা। কিন্তু এখন প্রশ্ন, এরা কোথায়? ইরানের এই অবস্থায় রাশিয়া কোথায়? প্রশ্ন ওঠে, প্রশ্ন আসে, এটা আসবো, এই আলোচনাতে আসবো। তাহলে ক্ষমতার ভারসাম্য বদল, এই যে পয়েন্টগুলো বলছি, এগুলো অবশ্যই। এবং আমেরিকা ঠিক অন্য আরব কান্ট্রিগুলোকে যেরকম তার কন্ট্রোলে রেখেছে, ইরান কখনোই সেই জায়গা আমেরিকাকে দেয়নি, সেটা আমেরিকা চাইছে। আর ইসরায়েলের অবশ্যই, যে ইরান যদি কখনো পারমাণবিক বোমার শক্তিশালী বা শক্তির অধিকারী হয়ে যায়, তাহলে ইসরায়েল হুমকির মুখে পড়বে। সেটা আরো একটা বড় সমস্যা। কারণ ইরান বা অন্যান্য যেমন সিরিয়া, ইরাক, এদের সাথে যুদ্ধের বা এই সমস্যার কিন্তু ইসরায়েলের একদিনের নয়, বহু বছর ধরে এই এই সমস্যা তৈরি হয়ে আছে। যেমন আমরা ফিলিস্তিনে তাই দেখছিলাম যে ফিলিস্তিনের হামাসকে সমর্থন করেছে ইরান। এবার তাহলে কি আঞ্চলিক মেরুকরণ, যেটা এই বিষয় যে এমন একটা অবস্থা দাঁড়িয়ে যায়, এই যে ইরানের উপর আমেরিকা আক্রমণ করছে, ইসরায়েল আক্রমণ করছে, সেক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে ইরান সরাসরি আমেরিকার উপর আক্রমণ না করে কেন তারই আশেপাশের আরব কান্ট্রিগুলোর উপর আক্রমণ করছে? এইটা আসলে মানে এমনই একটা বিষয় যে যেহেতু আমেরিকার সামরিক শক্তি সেখানে আছে, সুতরাং আমেরিকাকে যদি সরাসরি আক্রমণ না করতে পারে, এই দেশগুলোকে আক্রমণ করা হবে এবং হচ্ছে সাধারণ মানুষের উপর সেই আঘাত নেমে আসছে, সেই অন্ধকার নেমে আসছে, সেই রক্তপাত হচ্ছে। ইসরায়েলের আকাশে অবশ্য মানে ইরানীয় যে ড্রোন বা তারা ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে, সেই যুদ্ধ চলছে। এই বিষয়টা আসলে এরকম ব্যাপার, যদি এখন উত্তর কোরিয়ার উপর কেউ আক্রমণ করতে চায়, আমেরিকা যদি আক্রমণ করে, উত্তর কোরিয়া এটা বলবে যে আমি যদি আমেরিকাকে না হাতের কাছে পাই, তাহলে আমি কি করব? তাহলে আমি এদিকে জাপান, এদিকে চীন, এদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ব। বা ওদিকে আছে কি সাউথ কোরিয়া, তাদের উপর আমি পারমাণবিক বোমা ফেলে দেবো। ব্যাপারটা ঠিক এইরকম চলছে এখন। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% খনিজ তেল পরিবাহিত হয়। অর্থাৎ এখানে বলা যায় এই প্রণালীকে যে বিশ্বের অন্যতম সামুদ্রিক, যে সমুদ্রের যে জায়গা, সে ব্যস্ততম জায়গা, সমুদ্রপথ। ফলত যেহেতু ভারতবর্ষ অধিকাংশ তেলই আমদানি করে, প্রায় 80% কাছাকাছি, এবং ইরান থেকেও খনিজ তেল ভারতবর্ষ নিত, সুতরাং এখন এই হরমুজ প্রণালী বন্ধ রাখার কারণে ভারতবর্ষের সমস্যা হবে এবং বিশ্বের দরবারেও অলরেডি তেলের দাম $10 কাছাকাছি বেড়ে গেছে। এটা একটা সমস্যা। তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে সাধারণ মানুষেরই সব থেকে বেশি অবস্থা খারাপ হয়ে যায়। তারপর শেয়ার বাজার বা মুদ্রাস্ফীতি, যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই এটা হয়, শেয়ার বাজারে ধস নামে, স্বাভাবিক শেয়ার বাজার ক্ষতিগ্রস্ত হয় এবং মুদ্রাস্ফীতি হয়। যখনই কোনো যুদ্ধ এরকম সময় আসে, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব সময়তেই এরকম সমস্যা হয়েছে, মুদ্রাস্ফীতি হবে। এবং যে কোনো যেমন সোনা, রূপা, যে সমস্ত ধাতব জিনিসের দামও বাড়বে। কেন বাড়বে এই বিষয়টা সকলেই জানেন কম বেশি, যে যেহেতু এখন ইউএস এর যুদ্ধ লেগে গেছে ইরানে, সুতরাং এখন এই যুদ্ধ কতদিন চলবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু ইউএস এখন টাকা ছাপবে, বেশি বেশি করে টাকা ছাপবে, প্রিন্ট করবে। ফলত যেহেতু প্রিন্ট করছে মানেই যে সেই টাকার মূল্য যে মানুষের কাছে চলে আসে তেমন তো নয়। এবার তখনই কি হবে, যে যেহেতু ওখানে টাকা প্রিন্ট হচ্ছে, ফলত সাধারণ মানুষের কাছে যে ডলার আছে তার কিন্তু মূল্য সাধারণতই কমছে, তাই তো? ফলত এবার কি, যে সমস্ত যারা ইনভেস্টর,
তারা ইনভেস্ট করবে, ইনভেস্ট করা মানে সোনার উপর ইনভেস্ট করবে, মানে তারা ইনভেস্ট করবে মানে কিনে নেবে, নিজেদের কাছে সংগ্রহ করবে। তখনই বাজারে টান পড়বে, তখনই দাম বাড়বে। তো এইভাবেই যুদ্ধের সময় কালোবাজারিও হয়, এই পদ্ধতিতেই হবে। যেমন অলরেডি দেখছিলাম আজকেই একটা নিউজে যে চারিদিকে সকলে ডিজেল সব স্টোর করে রাখতে শুরু করে দিয়েছে। কেন? নাকি প্রচুর দাম বেড়ে যাবে আর নাকি ডিজেল পাওয়া যাবে না। ফলে এই যে কালোবাজারি হওয়ারও একটা সম্ভাবনা এই যুদ্ধের পরিস্থিতিতেই থাকে। তাও তো এখনো পুরোপুরি ভারতবর্ষে কিছুই হয়নি। বেশ, তারপরে কি? রাশিয়ার হস্তক্ষেপ। আচ্ছা, রাশিয়া যে বিষয়টা বলছিলাম যে ভেনেজুয়েলার বন্ধু দেশ ছিল রাশিয়া, তারপরে সিরিয়ার বন্ধু দেশ রাশিয়া এবং ইরানের বন্ধু দেশ এখনো পর্যন্ত রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া। তাহলে রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া কোথায় এখন? শুধুমাত্র রাশিয়া, রাশিয়ার যে রাষ্ট্রপতি পুতিন কি বলেছেন, একটা সাধারণ যে সমব্যথী দেখানো যে আমরা সত্যই দুঃখিত এবং এটি খুবই খারাপ বিষয় হয়েছে, এরকম একটি বক্তব্য। এবং তারপরে যেরকম আমরা নর্থ কোরিয়ার দেখতে পাই, নর্থ কোরিয়ার রাষ্ট্রপতি কি বলছেন যে যদি ইরান অস্ত্র চায় আমরা তাকে অস্ত্র দেব। চীনের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি। ফলত এই যে বন্ধু দেশ, ইরানের আজকে এই অবস্থা, তার বন্ধু দেশেরা কোথায়? এবং কিছুদিন আগে এটাও আপনারা জেনে থাকবেন যে রাশিয়ার একটি জাহাজকে, মানে পণ্যবাহী জাহাজ সরাসরি আক্রমণ করেছিল আমেরিকা। তাহলে তার কোনো প্রতিক্রিয়া রাশিয়া দিল না কেন? এই কিছু প্রশ্ন থেকে যায়। রাশিয়া যদি বন্ধু দেশই হয় তাহলে কেন এখন ইরান পুরোপুরি একা লড়াই করছে? কারণ তার তো অন্যান্য আশেপাশের দেশগুলো, তাকে যে সমস্ত আরব দেশগুলো আছে সেগুলো ক্ষুব্ধ ইরানের ওপর, আবার ইরান উল্টে আক্রমণ করেছে সেখানেই। ফলত এখন এই মোড় কোন দিকে যেতে চলেছে, ঠিক যুদ্ধ কতদিন চলতে পারে, এবং যুদ্ধ যতদিনই চলুক তাতেই সমগ্র বিশ্বের ক্ষতি বলা হয়। কারণ সাধারণ মানুষের হত্যা, যদি মুদ্রাস্ফীতি হয় সাধারণ মানুষকে সেটা ভুগতে হবে, সবকিছুই ধেয়ে আসবে সাধারণ মানুষের দিকে, এবং এই যুদ্ধের পরিস্থিতিতে সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। ফলে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক তো সব রকম দিক থেকে ক্ষতিগ্রস্ত সব রকম দেশগুলোই হয়। তো মধ্যপ্রাচ্যের আরো সমস্ত দেশগুলো এই জন্যই ক্ষতিগ্রস্ত হবে, তাদের ট্যুরিজম বন্ধ হয়ে যাবে, কারণ এই হুমকি তো এখন লেগেই থাকছে। এবং সেই পাশাপাশি যে চাবাহার বন্দর, যেটা ওমান উপসাগরের তীরে অবস্থিত, যেটা হচ্ছে ভারত মহাসাগরের সাথে সম্পর্ক স্থাপন করা যায় যার দ্বারা, এবং ইরান, ভারত, আফগানিস্তান এর মধ্য দিয়ে সমস্ত পণ্য সরবরাহ করে, সেখানেও ভারতের সমস্যা তৈরি হয়েছে। সুতরাং ভারতেরও একই রকমভাবে কোনো না কোনো দিক থেকে এই সমস্যা ভারতবর্ষের মধ্যেও আসবে যদি দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলতে থাকে। সুতরাং এখন দেখব পরবর্তীতে কি কি বিষয় হতে চলেছে। আপনারাও যদি এই রকম ভিডিও পছন্দ করে থাকেন এবং জিও পলিটিক্সে আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি যদি জানতে চান আরো বেশি করে, অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার যদি কোনো অভিমত থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন।